ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করছে, তবে বইয়ের পাতায় লেখা জ্ঞান গভীর এবং মনোজগৎকে শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ বইমেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী কথা বলেন। তরুণদের বই পড়ার আগ্রহ বাড়াতে গুরুত্বারোপ করে তিনি বলেন, বই পড়া শুধু বিদ্যা নয়, এটি মস্তিষ্কের ব্যায়াম এবং স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। তিনি বলেন, বইমেলা জাতীয় মেধা এবং মননের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। এ সময় বেশি বেশি গবেষণালব্ধ বই লেখার আহ্বান জানান তারেক রহমান। স্লোগান ঠিক করা, যারা শহীদ হয়েছেন তাদের এবং গণতন্ত্রের আন্দোলন বৃত্তি বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। অমর ২১ বইমেলা ও ২১ অনুষ্ঠানমালা ২০২৬ শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণকে সভ্য সমাজের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সকালে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২১ পদক প্রদান করে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক প্রদান অনুষ্ঠান। দেশের সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২১ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের যাত্রায় বিজ্ঞজনদের দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। ১৯৭৬ সালে প্রবর্তিত ২১ পদক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্গনকে বুধবার দুপুরে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের ঘটনায় সকাল থেকে আদালতের সকল কার্যক্রম বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। পাশাপাশি সভাপতির মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন তারা। এদিকে গতকাল থেকে আদালতের কার্যক্রম বর্জন থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিচার প্রার্থীরা। এ সময় বিক্ষোভ করা আইনজীবীরা মামলা প্রত্যাহারের পাশাপাশি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সভাপতির মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন বিক্ষোভ করা আইনজীবীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিত এমপি বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার লক্ষ্যে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। তৃণমূলে এই সেবাকে উন্নত করার লক্ষ্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত কর্মস্থলে থাকা, যন্ত্রপাতি, ওষুধ সাপ্লাই বাড়ানোর সবকিছুই সেখানে আছে। দুপুরে সিরাজগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও রাজনীতিবিদেরা কাজ করে যাব। পাশাপাশি আপনারা নাগরিক হিসেবে সকলেই ভূমিকা রাখতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ
একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব এবং সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের নিয়মিত যেন তারা চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে। বিডিআর পিলখানা সংক্রান্ত একটি তদন্ত কমিশন হয়েছে এবং বিডিআর হত্যাকাণ্ডের সরকার যথাযথভাবে ন্যায্যতার সাথে আইন অনুযায়ী বিচার সম্পূর্ণ হয় সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ধামরাই টিউটোরিয়াল হোম সেন্টারে বিডিআর প্রেসিডেন্ট শহীদ মেজর মাহবুব এবং 57 জন শহীদ সেনা অফিসারের স্মরণে বরিশাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের আয়োজনে হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশে রেখে পতিত সরকার পালিয়েছে, আর বর্তমান সরকার বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। যার অংশ হিসাবে আজকে আপনারা লক্ষ্য করছেন যে আজকে আমাদের যে হেলথ ক্যাম্প হচ্ছে, আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছি। কক্সবাজার শহরের কলাতলী এলাকার নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত 7 জনকে চট্টগ্রাম এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত 10টার দিকে কক্সবাজার এলপি গ্যাস স্টেশন নামের পাম্পটিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7টা থেকে পাম্পটি থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পাম্পের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। বিস্ফোরণের সময় পাশের একটি গ্যারেজে রাখা 15টির বেশি পর্যটকের জন্য ব্যবহৃত জিপ গাড়িতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং সেনাবাহিনী ও বিমান বাহিনীর আরও 3টি সহ মোট 7টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, রেড ক্রিসেন্ট এবং স্কাউট সদস্যরা উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হওয়ায় আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। প্রায় 100 ফিট দূরে ট্রাক স্ট্যান্ড ছিল, ওখানে হয়তো কোনো কারণে আগুনের আবার ছড়িয়ে পড়ে। ওখান থেকেই আগুনটা আবার এদিকে বেড়ে যাওয়া 10টা 5-এর দিকে। এরপর থেকে আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি, এখন অনেকটা নিয়ন্ত্রণেই আছে। 8 জন আহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি, তার মধ্যে 6 জন চট্টগ্রাম নিয়ে গেছে আর 2 জনকে এখান থেকে রিলিজ করেছে। মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহ 19 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত 2টি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহভাজন 2টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 11 লাখ টাকা মূল্যের 1140 বস্তা সিমেন্ট, 5 বস্তা রসুন, 50 বস্তা ছোলা, 20 বস্তা আলু এবং 7080 পিস এনার্জি ড্রিঙ্ক জব্দ করা হয়। চট্টগ্রামে নিম্নমানের সেমাই এবং উৎপাদন ভেজাল লেবেলিংয়ের দায়ে একটি কারখানাকে 2,20,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, নগরীর বাকুলিয়া এলাকায় আমান ফুড প্রোডাক্টস অ্যান্ড রফিক ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও অসত্য লেবেলিংয়ের প্রমাণ মেলে। পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জামালপুরে বিভিন্ন বিপণী বিতান এবং দ্রব্য সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে 3টি বিপণী বিতান ও 2টি দ্রব্য সামগ্রীর দোকানকে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসার মোহাম্মদ শফিউল্লাহর যৌথ নেতৃত্বে শহরের বকুলতলা মোড় থেকে এই অভিযান শুরু হয়। সারা রমজান মাস এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। পাকিস্তানি পোশাক আসলে এটার সাপেক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারে না। আমরা এমব্রেলা, মনে রেখো এবং সেলফ, এই 3টি প্রতিষ্ঠানকে তারা বলছে যে এটা বিদেশি পোশাক, কিন্তু এর সাথে
আমদানি করার কোনো কাগজপত্র দেখাতে পারে এইসব। চুয়াডাঙ্গা ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির রুহুল আমিন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। সকালে তিনি নিজে ঝাড়ু হাতে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কারের মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ সহ জরুরি বিভাগ ঘুরে দেখেন। একই সাথে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় হাসপাতালের দীর্ঘদিনের নানা সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। আমরা এটা পরিষ্কারের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করলাম যে আমরা এইভাবে পরিষ্কার করে রাখব। জনবলের স্বল্পতা আছে, অবকাঠামোর সমস্যা আছে, তবুও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পরিষ্কার করে রাখতে চাই। ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর 4.5 বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তাবাসসুম নামের এই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা নজরুল হোসেন পরিবার নিয়ে বারোবাজার এলাকায় বাগেডিগি নামে গ্রামে ভাড়া থাকেন। বুধবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। সকালে গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারা রায় ঘোষণা করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির। 2018 সালের 15 নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন। মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন প্রেরণ করেন। আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন। একই সাথে এই 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনিক হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচি ৩61তম কর্মফুলী নতুন শাখার উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি। সভাপতিত্ব করেন উপপরিচালক জাহাঙ্গীর আলম রানা এবং শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নতুন এ শাখা স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা এবং নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে কাজ করবে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী 4 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, বীর মুক্তিযোদ্ধা সহ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ ভুইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে কাঁসাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সেচ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার যমুনা নদীতে কাঁসাদহ পানি ব্যবস্থাপনা সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কাঁসাদহ পানি
ব্যবস্থাপনা সেচ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এস.এ. জিন্না কবির, উপজেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ ব্যাপারী লাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলায় মাইটিভির দর্শক ফোরামের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ঢাকুরিয়া কলেজের হলরুমে মাইটিভির যশোর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মজনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন। দর্শক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। টানা ৩ দিন দেশের ৪টি জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চাঁদপুর মতলব উত্তর উপজেলাধীন ষাটনলের শাকিলা হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেন সোহাগকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় শরীয়তপুর জেলার গোসাইর এলাকা থেকে তাকে আটক করা হয়। মতলব উত্তর থানার এসআই এ.কে.এম. ইউনুস ও এসআই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হোসনাইন সানিব। বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। রাউজান গহিরায় নিজ বাড়িতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা এস.কে. খোদা তোতেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা। এ সময় সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। নগরীর খুরশির তুলাতলী এলাকার বাইতুর রিদওয়ান এতিমখানা ও হেফজখানায় আয়োজিত ইফতার মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সাইদ আল নোমান বলেন, রমজানে আত্মশুদ্ধি ও মানব সেবায় শিক্ষা দেয় এতিম ও অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। গোপালগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম. জিলানী কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা হলরুমের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হক, সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ। চৌহালি উপজেলার যমুনা নদীতে ভাঙ্গন রোধ ও বালুবাহী বালখেল চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া যমুনা নদীর ঘাটে গ্রামবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জবিউল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন জাহিদ মোল্লা, কারি ময়নুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর রহমান শহীদ সহ সকল দলের স্থানীয় নেতৃবৃন্দ। নদী কাটার ব্যবস্থা করে বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু পবিত্র রমজানকে সামনে রেখে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০টি পরিবার এবং মাদ্রাসা এতিমখানার মাঝে সেহরি ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান সেনা জোনের
ট্রেনিং গ্রাউন্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপঅধিনায়ক মেজর নাফিউস সিদ্দিকী রোমান পিএসসি। জানা যায় সদর জোনে 257টি এবং বিভিন্ন ক্যাম্পের আওতায় 243টি পরিবার সহ মোট 500টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সেহরি ও ইফতারের সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে দরিদ্র এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান জোন। ময়মনসিংহে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, হুইল চেয়ার ও স্টেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কেওয়াটখালী মধ্যপাড়া এলাকায় 100 জন দরিদ্র পরিবারের মাঝে ফ্রি মেডিকেল চেকআপ দেওয়া হয় এবং 7 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং স্টেয়ার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। এ সময় আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা এবং যুবদল নেতা সাখাওয়াত হোসেন ফরহাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিক হাতে চেক তুলে দেওয়া হয়। সে সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ABM খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় 42 জনকে 8,37,10,106 টাকার চেক বিতরণ করা হয়। গাজীপুরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পশু খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সকালে পোড়াবাড়ির শাহ সফি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর 100 পরিবারের মধ্যে এই পশু খাদ্য বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এছাড়াও গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর GKM মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। ডিম, গোশত এবং দুধ কিনতে পারেন এবং পাশাপাশি তাদের মধ্যে পশু খাদ্য বিতরণ করা, যেটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছিলেন সেগুলো কার্যক্রমে সরকার কাজ করছে, আমরা কাজ করছি। ঢাকার কেরানীগঞ্জে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত 1টার দিকে গুলিস্তান নবাবগঞ্জ সড়কের রামের কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এতে নতুন একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। বাসের মালিক মামুন জানান, গত রাত 12টার দিকে নতুন বাসটির উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া শেষে তিনি বাড়ি যান। এর কিছু সময় পরে তিনি জানতে পারেন বাসটিতে আগুন লেগেছে। স্থানীয় লোকজন ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে পড়ে যায়। বাসের হেল্পার জানান, তিনি বাসটি রেখে পাশের একটি দোকানে যাওয়ার পরপরই বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে মিলাদ মাহফিল দিয়ে সবাই একসাথে ছিলাম। মিলাদ মাহফিল শেষ করে এখানে এনে গাড়িটা রাখছি। তো রাখার পরে আমি বাসায় চলে যাই। 1 ঘন্টা বা 40 মিনিট এরকম, 40 বা 50 মিনিট এরকম শুনি যে আমার গাড়িতে আগুন লেগে যায়। বিমানতে বাড়াইছে, আমরা আইসে দেখি যে আপনার আগুন ধরছে। কিন্তু কখন আমি দেখি না যে একটা কয়লার আগুন লাগলে হয়তো আস্তে আস্তে লাগবে, কিন্তু এইভাবে ধাক্কা লাগা দেবো এইরকম আগুন কোনো সময় দেখিনি। পরিকল্পিত ভাবে এই আগুনটা ধরানো হয়েছে, তা না হলে 20 সেকেন্ডের ভিতরে ধাউ ধাউ করে আগুন এইভাবে লাগতে পারে না। শীতের বিদায় বেলায় বসন্তের আগমনী বার্তা নিয়ে আম গাছে ফুটেছে মুকুল। গাছে গাছে হলুদাভ মুকুলে ভরে উঠেছে দেশের অন্যতম আম উৎপাদন অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। প্রতিনিধি মনিরুল ইসলামের দোয়েলের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্টে দেখুন বিস্তারিত।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ বাগান জুড়ে এখন আমের মুকুল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গবেষণা বলছে মুকুল আসার সময় তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকলে পরাগায়ন ভালো হয়, ফলে ফলনও বাড়ে। এবার আমের মুকুল হেবি ভালো আছে, এবার ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবারকার তো আমের মুকুল খুব ভালো আছে, সব জায়গাতে দেখা যায়। চাষিরা জানান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে মুকুলের পরিমাণ বেশি। আকাশের অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, গতবারের থেকে ভালো কিছু আশা করা যায়। আমাদের মুকুল খুব ভালো এসছে যথেষ্ট পরিমাণ। আমরা আশাবাদী যে আমাদের আম খুব ভালো আছে, মুকুলও ভালো আছে। তো আল্লাহ যদি এমন কথা দেয় তাহলে হয়তো লাভবান হতে পারা যাবে। বিশেষজ্ঞের মতে আমের মুকুল থেকে গুটি আসার পর্যায়ে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বড় ঝুঁকি। এজন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা IPM পদ্ধতি অনুসরণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ঝড় বা শিলাবৃষ্টি হলে ক্ষতির আশঙ্কাও থাকে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের এখানে আমের মুকুলটা বেশি এসেছে। কৃষকরা যাতে এখান থেকে একটা ভালো ফলন পায় সেই জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং আমরা আশাবাদী এই মুকুল থাকবে এবং আমের ফলনে এটা গুরুত্বপূর্ণ একটা সহায়তা করবে। অনুকূল আবহাওয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা এবং বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে চাঁপাইনবাবগঞ্জের এই মুকুলই কয়েক মাস পর রূপ নেবে রসালো আমে, যা দেশের অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। তামান্না সাদিকা, মাই টিভি।